সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার। যে প্রতিযোগিতায় আমরা যে বিষয় নিয়ে আজকে দুটি দল কথা বলবে, একটি সরকারি দল এবং বিরোধী দল এই ছায়া সংসদে, সেটি হচ্ছে টেকসই উন্নয়নের স্বার্থে সীমিত গণতন্ত্র গ্রহণযোগ্য কিনা। আমরা দেখি আমাদের আজকে যে সরকারি দল রয়েছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের আজকের এই সরকারি দল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ঢাকার যে বক্তারা, তারা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মিরাজুল ইসলাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মাহমুদুল হাসান, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মাহফুজ আলামিন। অন্যদিকে আজকের এই ছায়া সংসদে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে তিনজন বিতার্কিক বন্ধু ছায়া সংসদে অংশগ্রহণ করছে, তারা হচ্ছে মাননীয় বিরোধী দলীয় নেতা জান্নাতুল ফেরদৌস, মাননীয় বিরোধী দলীয় উপনেতা ফারজানা আক্তার এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য তাসমিয়া ভূঁইয়া। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক, দৈনিক ইত্তেফাকে কর্মরত এবং জাতীয় প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ফরিদা ইয়াসমিন। রয়েছেন ডক্টর এস এম মোর্শেদ, প্রাক্তন বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। আমাদের সাথে আরও রয়েছেন সুজিতা শর্মিন, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একই সাথে তিনি প্রাক্তন বিতার্কিক। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের এই মক পার্লামেন্টে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, টিআইবির সম্মানিত চেয়ারপারসন ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামাল। আমরা অ্যাডভোকেট সুলতানা আপার বক্তব্য শুনবো আমাদের আয়োজনের শেষে। আমি শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ এবং একই সাথে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী মিরাজুল ইসলামকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। জনাব মিরাজুল ইসলাম। মান স্পিকার, আপনাকে অত্যন্ত ধন্যবাদ এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মান স্পিকার, আপনি জানেন যে দীর্ঘদিন যাবৎ আমরা বহুদলীয় গণতন্ত্রের চর্চাটি করছি মান স্পিকার, কিন্তু প্রতি বছর 5 বছর পর পর সরকার পরিবর্তনের ফলে এই গণতন্ত্রের যে সুফলটি মান স্পিকার আমরা সেটা পাচ্ছি না। কেন মান স্পিকার? কারণ স্বল্পমেয়াদী পরিকল্পনার কারণে এবং পরবর্তী যখন সরকার পরিবর্তন হয় এবং পূর্ববর্তী সরকারের যে সকল পলিসি নীতিগুলো মান স্পিকার যখন বাতিল করে নতুন করে আবার পরিকল্পনা হয় মান স্পিকার, তখন আমাদের যে উন্নয়নের ধারাটি মান স্পিকার প্রতি 5 বছর পর পর ব্যাহত হয়, যে কারণে মান স্পিকার আমরা এখন পর্যন্ত টেকসই উন্নয়নে যেতে পারিনি। মান স্পিকার, দ্বিতীয়ত লক্ষ্য করুন, যখন এই পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশগুলো যখন মান স্পিকার আজকে একদলীয় সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যখন আজকে মান স্পিকার উন্নত জায়গায় চলে আসে, সুপার পাওয়ার হয়, তারা যখন কম গণতন্ত্র এবং বেশি উন্নয়নের দিকে ঝুঁকে পড়ে মান স্পিকার, তখন আমরা বিশ্বাস করি মান স্পিকার বিশ্বের প্রতিটি দেশের মতো, উন্নত দেশের মতো আগে দেশকে উন্নত করে এবং পরে আমরা অবাধ গণতন্ত্র দিকে হাঁটবো মান স্পিকার। এই প্রেক্ষাপট দাঁড়িয়ে আজকে এই যেই প্রস্তাবটি এই সংসদে উত্থাপন করে সেটি হচ্ছে এই সংসদ বিশ্বাস করে টেকসই উন্নয়নের স্বার্থে সীমিত গণতন্ত্র গ্রহণযোগ্য সরাসরি সংজ্ঞানে চলে যাচ্ছে মান স্পিকার। মান স্পিকার, টেকসই উন্নয়ন বলতে আমরা বহুমুখী উন্নয়নকে বলবো, যেটি মানব উন্নয়ন থেকে শুরু করে মান স্পিকার শিল্পায়ন মান স্পিকার, পরিবেশ রক্ষা, জঙ্গিবাদ নিধন মান স্পিকার, ইতিহাস রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা মান স্পিকার, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষাগত উন্নয়ন মান স্পিকার, পরিকল্পিত শহর, জলবায়ু পরিবর্তন রোধ, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি মান স্পিকার, প্রযুক্তি, মানব উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি করা এবং পরিশেষে মান স্পিকার স্থিতিশীল রাজনৈতিক অবস্থা বিরত করা। যেহেতু আওয়ামী লীগ, বর্তমান আওয়ামী লীগ মান স্পিকার মহাজোটটি মান স্পিকার আজকে সফলতার সহিত মান স্পিকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে মান স্পিকার মধ্যমায়ের দেশ উন্নয়নের জন্য 2041 সালের প্রকল্প মান স্পিকার ভিশন 21 নিয়ে যখন ডিজিটাল বাংলাদেশ তৈরি করার প্রকল্প নিয়ে হাত নেয় মান স্পিকার এবং সফলতার সিঁড়ি বেয়ে উঠতে থাকে মান স্পিকার, তখন আমরা বিশ্বাস করি এই দলটির মাধ্যমে মান স্পিকার সেই স্বপ্নের টেকসই উন্নয়নটি হবে। জি, আমরা একটা প্রশ্ন নেই। তিনি আওয়ামী লীগের কথা বলছিলেন, সেই দলের পক্ষে সম্ভব বলে দাবি করছেন। আপনার প্রশ্নটি করুন। যেখানে মানবাধিকার নেত্রী সুলতানা কামাল বলেছেন গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা গড়ে উঠবে না, সেখানে আপনি সীমিত গণতন্ত্র দিয়ে জবাবদিহিতার সৃষ্টি কিভাবে করবেন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কিভাবে অর্জন করবেন? মান স্পিকার, যখন গণতন্ত্র কলুষিত, রাজনৈতিক দলগুলো পরস্পর হানাহানিতে লিপ্ত মান স্পিকার, নিজের দলীয় স্বার্থের জন্য যখন হরতাল অবরোধ দেয় এবং বাংলাদেশের মতো মানুষ যারা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে না, জামাতের মতো লোককে মান স্পিকার, যারা যুদ্ধপরাধী, যারা স্বাধীনতা বিরোধী, তাদের শুধু ইসলামী ট্যাগের কারণে যখন আমরা ভোট দেয় মান স্পিকার, মন্ত্রিত চাই, তখন সেই গণতন্ত্র আমাদেরকে মান স্পিকার উন্নয়নটি দেয় না মান স্পিকার। সুতরাং আমরা যে উন্নয়নটি চাই, আগামী 2030 সালের মধ্যে দেশকে এমন একটি উন্নয়নের পর্যায়ে নিয়ে যাব যখন দেশের উন্নয়ন স্থিতিশীল হবে। আপনি সীমিত গণতন্ত্র দিয়ে জামাত ইসলাম শিবির বাদ দিয়ে কোনটাকে সীমিত গণতন্ত্রের মধ্যে আনতে যাচ্ছেন? তাহলে কারা সীমিত গণতন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত, দয়া করে সেটি বলে যান। আমার মনে হয় মাননীয় বিরোধী দলীয় নেত্রী আমার সংজ্ঞানটি শুনেনি। জবাব দিতে কি আজকে এক শ্রেণীর মানুষের জন্য? তার মানে আপনারা অন্যায় করলে সেজন্য জবাব দিতে আমি বুঝতে পেরেছি, আপনি বসুন। তখন সেই ক্ষেত্রে জবাব দিতে হয়েছে। স্পষ্ট করে যান। স্পিকার, প্রতি 5 বছর পর পর সরকার পরিবর্তন হয়েছে, এক এক সরকার এসেছে, তাদের দলীয়করণ হয়েছে স্পিকার, দুর্নীতিতে আমরা বারবার চ্যাম্পিয়ন হয়েছে স্পিকার। তারা যে জবাবদিহিতার কথা বলছেন, আইনের শাসন হয়েছে স্পিকার, বারবার রহিত হয়েছে স্পিকার। আজকে যদি উন্নয়নটা টেকসই হয় স্পিকার, আমরা 2030 সালের পর এমন একটি পরিস্থিতি তৈরি করবো স্পিকার, যখন জবাবদিহিতার জায়গাটি থাকবে, গণতন্ত্রের সঠিক চর্চার জায়গাটি থাকবে স্পিকার, এবং উন্নয়নটির কারণে মানুষ রাজনৈতিক স্থিতিশীল সিদ্ধান্ত নিতে পারবে স্পিকার। সেই জায়গা থেকে
আজকে আমরা কি প্রমাণ করবো? আমরা শেষ প্রশ্নটি নেই। জি, শেষ প্রশ্ন। আপনি কি বলতে চাচ্ছেন সীমিত গণতন্ত্র মানে একটি সরকার 2030 সাল পর্যন্ত থাকবে, এর মধ্যে অন্য কোনো সরকার থাকবে না? স্পিকার, যখন আমরা দেখি 2014 সালের নির্বাচনে যখন জনগণ সাংবিধানিক নির্বাচনটি যদিও প্রহসনমূলক ছিল, জনগণ মেনে নিয়েছে, যদিও তাদের গণতন্ত্র হরণ হয়েছে। কেন? কারণ জনগণ উন্নয়ন চায় স্পিকার। তারা দেখেছে আওয়ামী লীগ উন্নয়নের সারথি, তাই জনগণ এখনো সরকারের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করছে স্পিকার। স্পিকার, সরকার দল কি করবে? সরকার দল তিনটি জায়গা থেকে বক্তব্য প্রদান করবে। প্রথমত, 5 বছর আমরা কেন মনে করি এই ধরনের একদলীয় সরকার ব্যবস্থা দরকার? প্রথমত, 5 বছর মেয়াদী সরকার ব্যবস্থা বা পরিবর্তন টেকসই উন্নয়নের সহযোগী নয়। দ্বিতীয়ত, বহু রাজনৈতিক দল থাকার কোনো আমরা সুফল এখন পর্যন্ত পাইনি। তৃতীয়ত, স্পিকার, কেন আজকে আওয়ামী লীগকে আমরা সেই মাহাথির মোহাম্মদের মডেলের সারথি হিসেবে দেখবো স্পিকার? সেই জায়গাটি স্পিকার, চলে আসুন 5 বছর মেয়াদী সরকারের ব্যবস্থাগুলো। স্পিকার, যখন একটি সরকার আসে, একটি পলিসি নেয়, রাষ্ট্রনীতি নেয়, পররাষ্ট্রনীতি নেয়, অন্য সরকার এসে স্পিকার সেটি পরিবর্তন করে দেয়, যার ফলে ও কোনো পরিকল্পনা সুফল আমরা পাই না। উদাহরণস্বরূপ, যখন 1996 সালে আওয়ামী লীগ কমিউনিটি ক্লিনিকের ধারণা নিয়ে আসে স্পিকার, 2001 সালে এসে বিএনপি সেটি বন্ধ করে দেয়। এরকম যদি প্রতি বছর 5 বছর পর পর আমরা বিভিন্ন নীতি নেই এবং সেটি বাস্তবায়ন না করতে পারি স্পিকার, টেকসই উন্নয়নটি সম্ভব না স্পিকার। আমরা দেখেছি এই বর্তমান সরকার কিভাবে ভিশন 21, ডিজিটাল বাংলাদেশ, আইসিটি ক্ষেত্রে উন্নয়ন স্পিকার, সব জায়গা থেকে এই সরকার উন্নত করছে স্পিকার। যখন বিএনপির সময় 6000 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, আজকে দেখুন আমরা 10,000 মেগাওয়াট বিদ্যুতে চলে আসছে স্পিকার। আর পরিকল্পনাটা কি স্পিকার? 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট আমরা উন্নীত করবো সময় শেষ হয়েছে স্পিকার। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই একদলীয় সরকার যে নীতি আওয়ামী লীগের মাধ্যমে স্পিকার আমাদের টেকসই উন্নয়নটি আসবে এবং 2030 সালের পরে আমরা আবার সেই বহুদলীয় গণতন্ত্র ফিরে যাবো স্পিকার। আজকের প্রস্তাবটি গৃহীত হবে সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। আজকের ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতাকে তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়ার উদাহরণ দিয়ে বলেছেন কম গণতন্ত্র বেশি উন্নয়নের কথা বলেছেন। 2030 সালের পরে তারা বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাবেন বলে আজকে তার বক্তব্যে তিনি উল্লেখ করেছেন। বলেছেন যদিও 2014 সালে যে নির্বাচন প্রহসনমূলক হলো সেটি জনগণ নাকি গ্রহণ করেছে। দেখি আজকের এই ছায়া সংসদে বিরোধী দল কীভাবে তাদের বক্তব্য উপস্থাপন করে, যেখানে আমরা কথা বলছি টেকসই উন্নয়নের স্বার্থে সীমিত গণতন্ত্র গ্রহণযোগ্য কিনা। আমরা শুনবো আজকের এই ছায়া সংসদের বিরোধী দলের পক্ষে মাননীয় বিরোধী দলীয় নেতা জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে তার বক্তব্য। আজ এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে মহান সংসদে কথা বলছি যখন আমার দেশের নিরাপত্তাহীনতা বন্ধ হয়ে গেছে ব্রিটিশ কাউন্সিল, যখন ডাচ বাংলা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতির লাশ 3 দিন পর ভেসে ওঠে বুড়িগঙ্গার পানিতে, যখন হোলি আর্টিজান ও শোলাকিয়ার মতো অকল্পনীয় ঘটনা ঘটে যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, টেকসই উন্নয়ন আমরাও চাই, তবে আমাদের বিরোধিতার জায়গাটি হচ্ছে টেকসই উন্নয়নের সাথে সীমিত গণতন্ত্র নয়, গণতন্ত্রায়ন গ্রহণযোগ্য, যেখানে নিশ্চিত হবে আইনের শাসন, জবাবদিহিতা, মৌলিক মানবাধিকার এবং সুশাসন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী আজকে চাতুরতার সাথে সীমিত গণতন্ত্রের একটি ধোঁয়াশাপূর্ণ সংজ্ঞায়ন করে গেছে, আমরা তা সুস্পষ্ট করছি। মাননীয় স্পিকার, নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য সবকিছুই হচ্ছে গণতন্ত্র, আর এগুলোকে যখন সংকুচিত করা হবে সেটাই হচ্ছে সীমিত গণতন্ত্র। মাননীয় স্পিকার, অর্থনীতিবিদ ডাক্তার খলিকুজ্জামান বলেন টেকসই উন্নয়ন হচ্ছে এমন একটি উন্নয়ন যেখানে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক বিকাশ এবং পরিবেশগত উন্নয়ন হবে, এবং এটি তখনই বাস্তবায়ন হবে শুধুমাত্র মানুষকে কেন্দ্র করে, অর্থাৎ গণতন্ত্রায়নের মাধ্যমে। মাননীয় স্পিকার, 1972 সালে সংবিধান প্রণয়নের মাধ্যমে আমরা গণতন্ত্র পথে যাত্রা শুরু করি। 1975 সালে গণতন্ত্রের সেই সূর্যটি স্তিমিত হয়ে পড়ে। পরবর্তীতে 1990 সালে নূর হোসেন এবং ডক্টর মিলনের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্রের পথে প্রত্যাবর্তন করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যেই দলই গণতন্ত্রের মাধ্যমে যেই দলই ক্ষমতায় আসে সেই দল ক্ষমতাকে দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য গণতন্ত্রকে সীমিত করার ব্যর্থ প্রচেষ্টা করে, আর যার ফলে 1/11 মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা সমূহ জন্ম হয়। আমরা একটা প্রশ্ন নেব জি উত্থাপন করুন। স্পিকার, আমাদের সঙ্গে আমরা বলেছি টেকসই উন্নয়নে মানবাধিকার, মৌলিক অধিকার এবং আইনশাসন রাখবো। আমার বিরোধী দলীয় উপনেতাদের কাছে প্রশ্ন হচ্ছে যে মাহাথির মোহাম্মদ বা লুইকানের এই মডেলে কোথায় মানবাধিকারটি লঙ্ঘিত হয়েছিল, কোথায় আইনের শাসনটি প্রতিষ্ঠিত হয় নাই, কোথায় মাননীয় স্পিকার আজকে জবাব দিয়েছিল না। মাননীয় স্পিকার, গত 5 বছর গুম, খুন, হত্যা, শোলাকিয়া এবং আমাদের ঘটে যাওয়া হোলি আর্টিজানের ঘটনাগুলো যদি হয় সীমিত গণতন্ত্রের ফলাফল, তাহলে আমরা সেই গণতন্ত্র চাই না মাননীয় স্পিকার। আমরা চাই গণতন্ত্রের সুষ্ঠু চর্চা, যার মধ্যে প্রত্যেকটা গণতান্ত্রিক মানুষের গণতন্ত্রের পথে ঠিক হবে। আমরা চাই প্রত্যেকটা মানুষের মত প্রকাশের ক্ষমতা, আমরা চাই আমাদের নিরাপত্তা, আমরা চাই আমাদের দারিদ্র্য বিমোচনা। মাননীয় স্পিকার, সম্প্রতি তুরস্কে যখন গণতন্ত্রের উপর হামলা এসেছিল, সেনা অভ্যর্থনার সামনে গণতন্ত্রকামী মানুষ ট্যাঙ্কের নিচে শুয়ে পড়েছে শুধুমাত্র গণতন্ত্রকে রক্ষা করার জন্য। মায়ানমারের সুদীর্ঘকালে স্বৈরতন্ত্রের অবসান ঘটেছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে, আর সেইখানে যেখানে বিশ্ব যেখানে আজকে গণতন্ত্রের পথে হাঁটছে, আর আজকে আমরা ঘোষণা দিয়ে গণতন্ত্রকে সীমিত করে টেকসই উন্নয়নের কথা ভাবছি, এই বড়ই হাস্যকর। মাননীয় স্পিকার, আজ মাননীয় স্পিকার, জাতিসংঘ ঘোষিত 17টি লক্ষ্যমাত্রা নির্ণয় করে দেওয়া হয়েছে টেকসই উন্নয়নের জন্য, যেগুলোর মধ্যে 169টি টার্গেট দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, 2015 থেকে 30 সালের মধ্যে এই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। মাননীয় স্পিকার, আমরা একটা প্রশ্ন নেই।
আমার প্রশ্নটি হচ্ছে, যখন বিএনপির সময় একযোগে 64 জেলার বোমা হামলা হয় মাননীয় স্পিকার, সেটি তো গণতান্ত্রিক ধারায় ছিল মাননীয় স্পিকার, তাহলে কেন আমরা সেই জিনিসগুলো বারবার? মাননীয় স্পিকার, সরকারি দলের কথা মনে শোনা হচ্ছে আমার মাথা ব্যথা হলে আমি মাথা কেটে ফেলে দেবো, মাথা ব্যথার জন্য নিরাময়ের ওষুধ খাবো না। আমরা গণতন্ত্রের সুষ্ঠু চর্চা চাচ্ছি। আমরা বলছি যে হ্যাঁ, গণতন্ত্র প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। আপনার সীমিত গণতন্ত্র কেন চাচ্ছেন? আপনার গণতন্ত্র প্রক্রিয়াকে সুষ্ঠু গতিতে নিয়ে যান। সুষ্ঠু গণতন্ত্র চর্চা করার পরেও যদি আপনারা টেকসই লক্ষ্যমাত্রা অর্জন না করতে পারেন, তাহলে আমরা ইনশাআল্লাহ আরেকটি অধিবেশনে আসবো। আমাদের প্রথম লক্ষ্যমাত্রাটি ছিল দারিদ্র দূরীকরণ। ডাক্তার আকবর আলী খান একটি সাক্ষাৎকারে বলেছে, 70 দশকে আমরা বিআইডিএস এর গবেষক ডক্টর মহিউদ্দিন কর্তৃক দেওয়া দায়িত্ব পরিমাপক দিয়ে দায়িত্ব হার নির্ণয় করি, যে পদ্ধতিটা কিছুটা ত্রুটিপূর্ণ ছিল। সেখানে আবাসনের জন্য, বাসস্থানের জন্য এবং খাদ্যের পানির দাম অন্তর্ভুক্ত করা ছিল না, শুধু খাবারের হিসাবটা ছিল। এখন মাস্টার প্রশ্ন হচ্ছে, এই ত্রুটিপূর্ণ দায়িত্ব পরিমাপক দিয়ে তারা টেকসই উন্নয়নের প্রথম ধাপটি দায়িত্ব সীমা কী করে নির্ণয় করবেন? মাননীয় স্পিকার, চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় লক্ষ্যমাত্রাটি। মাননীয় স্পিকার, মানসম্মত শিক্ষা। পিপিআরসির সভাপতি হোসেন জিলুর রহমান বলেছেন, বাংলাদেশে ব্যাপক হারে শিক্ষার চাহিদা বেড়েছে, কিন্তু শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাচ্ছে না। আমরা মানহীন শিক্ষাকে টেকসই উন্নয়ন বলি না, আমরা গুমহকে টেকসই উন্নয়ন বলি না, আমরা জঙ্গিবাদকে টেকসই উন্নয়ন বলি না। আমরা টেকসই উন্নয়ন বলতে বুঝি সুশাসন, মানবাধিকার নিশ্চিত করাকে, যেটা একমাত্র গণতন্ত্রের মাধ্যমে সম্ভব। মাননীয় স্পিকার, দুর্নীতি গণতন্ত্র একটি বড় অন্তরায়। বেসিক ব্যাংক, ডেস্টিনি সহ গত 7 বছর 30,000 কোটি টাকা দুর্নীতি আত্মসাৎ করেছে মাননীয় স্পিকার, যার বিচারাধীন থাকলেও একটিও বিচার নজির এখন পর্যন্ত স্থাপিত হয়নি, কেউ শাস্তি পায়নি, সরকার কোনো জবাব দিয়ে দেওয়া নেই। এখন মাননীয় স্পিকার, যেখানে 2009 সালে যুক্তরাষ্ট্রের নাসডাকের সাবেক চেয়ারম্যান বার্নার্ড মেডফ্রেড 71 বছর বয়সী ব্যক্তিকে শেয়ার বাজারে কেলেঙ্কারির জন্য 150 বছর জেল এবং $17.17 জরিমানা করা হয়, সেইখানে মাননীয় স্পিকার আমার দেশে দুর্নীতি কোনো নজির স্থাপন করতে পারছে না, শুধুমাত্র সুশাসন, সর্বোপরি গণতন্ত্রের অভাবে। মাননীয় স্পিকার, আজ সরকারি দল সীমিত গণতন্ত্র বলতে কি এমন গণতন্ত্রকে বোঝাচ্ছে যেখানে ভোট দিয়ে নির্বাচনে এমপি হওয়া যায়? সীমিত গণতন্ত্র মানে কি এমন গণতন্ত্র যেখানে বিরোধী রাজনৈতিক শক্তিকে প্রতিহত করা হয়? সীমিত গণতন্ত্র মানে কি এমন গণতন্ত্র যেখানে সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বলে মিথ্যা মামলা খাওয়া হয়? সীমিত গণতন্ত্র মানে কি এমন গণতন্ত্র যেখানে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হয়? সীমিত গণতন্ত্র মানে কি এমন গণতন্ত্র যেখানে স্বচ্ছ ব্যালট বাক্সে অস্বচ্ছ ব্যালট ঢুকিয়ে দেওয়া? মাননীয় স্পিকার, জাতি আজ এসব প্রশ্নের উত্তর চায়। সর্বোপরি একটি কথা বলবো, 30 লক্ষ শহীদের রক্ত বিনিময়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতার মূল লক্ষ্য ছিল মাননীয় স্পিকার মৌলিক অধিকার, শোষণমুক্ত সমাজ, সুশাসন, শান্তি ও ন্যায় বিচার, সর্বোপরি গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আজকের এই মহান সংসদে যদি এই প্রস্তাবটি গৃহীত হয় মাননীয় স্পিকার, তাহলে অসম্মান করা হবে সেই স্বাধীনতাকে, অসম্মান করা হবে আমাদের মহান সংবিধানকে, যেখানে বলা হয়েছে গণতন্ত্র হবে রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র। তাই মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে এই প্রস্তাবটি গৃহীত হবে না, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলের নেতাকে তার বক্তব্যের জন্য। তিনি গুম, খুন, হত্যা, শোলাকিয়া, গুলশান এগুলিকে কি সীমিত গণতন্ত্র বুঝিয়েছেন সেটি সরকারের কাছে প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি বলেছেন যে আজকে বেসিক ব্যাংকের কেলেঙ্কারি, শেয়ার কেলেঙ্কারি ঘটেছে, তার একটির কি সুস্পষ্ট বিচারে জনগণ দেখতে পেয়েছে? ভোটবিহীন নির্বাচন কি সীমিত গণতন্ত্র? নানা প্রশ্নে জর্জরিত করে তিনি আজকে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, না, এই প্রস্তাবটি কোনোভাবে গ্রহণ করা হবে না, তাহলে আমাদের স্বাধীনতা, আমাদের সংবিধান সুরক্ষা হবে না। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় মন্ত্রী, যিনি মোহাম্মদ মাহমুদুল হাসান এখানে উপস্থিত রয়েছেন, তার বক্তব্য। আহ্বান করছি মাননীয় মন্ত্রী মোহাম্মদ মাহমুদুল হাসানকে তার বক্তব্য প্রদান করার জন্য। যারা এই উন্নয়নের ধারাটি ব্যাহত করার জন্য জঙ্গিকে উস্কিয়ে দিচ্ছে, তারা এই প্রস্তাবের বিরোধিতা করছে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে একটু লক্ষ্য করুন, তারা যখন আজকে বলে যে গণতন্ত্রের মাধ্যমে তারা সুশাসন প্রতিষ্ঠা করবে, মাননীয় স্পিকার, আজকে তারা রাজনৈতিক, মানবাধিকার, অর্থনৈতিক দিকটি পরিচালিত করবে। মাননীয় স্পিকার, আমার কথাটি হচ্ছে, যখন মাননীয় স্পিকার আমরা এই গণতন্ত্র নিয়ে যখন আমরা হাঁটি মাননীয় স্পিকার, প্রতি 5 বছর পর পর যখন আমরা একটি সরকার থেকে আরেকটি সরকারে চলে যাচ্ছি মাননীয় স্পিকার, তখন মাননীয় স্পিকার কী হচ্ছে মাননীয় স্পিকার, আজকে আমি আজকে একটি স্থাপনা করে যাব, যেমনটি হয়েছিল 1997 সালের নারী ও শিক্ষানীতিটি আমি করে গিয়েছিলাম 1997 সালে, সেটি 2001 সালে এসে বিএনপি এসে সেটি বন্ধ করে দিয়েছিল মাননীয় স্পিকার। তাহলে আমার উন্নয়নের ধারাটি কোথায় থাকলো মাননীয় স্পিকার? আমার টেকসই উন্নয়নটি কোথায় হলো মাননীয় স্পিকার? এটি একটি প্রশ্ন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আসেন, তারা আজকে বলে গেলেন যে মাননীয় স্পিকার দারিদ্র বিমোচন। মাননীয় স্পিকার, যখন আমি এই সরকারের আমলে কাবিখা প্রকল্পটি চালু করছি মাননীয় স্পিকার, পরবর্তী সরকার এসে যে এটি বন্ধ করবে না মাননীয় স্পিকার, এটি নিশ্চয়তা কি মাননীয় স্পিকার? সেটি আজকে দেখিয়ে যেতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আসেন, তারা বলে মাননীয় স্পিকার নিরাপত্তার কথা। মাননীয় স্পিকার, শোলাকিয়া ঈদগাহ ময়দানে যে হামলাটি হওয়ার কথা ছিল সেটি সম্পর্কে আমরা অবগত ছিলাম মাননীয় স্পিকার। এই কারণে মাননীয় স্পিকার আমাদের ক্ষতির পরিমাণটি কম হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে হলে আর্টিজেনের কথা বলেন মাননীয় স্পিকার, সেখানে আমরা 12 মিনিটে মাননীয় স্পিকার আজকে জঙ্গিকে আমরা নিঃশ্বাস করেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা আজকে বলতে পারে এত সময় কেন নিল মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, সব সময়ই উপর মহল থেকে তারা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় মাননীয় স্পিকার, তারা এত দ্রুত সিদ্ধান্ত নেয় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে দেখেন, যখন আমরা কথা বলি মাননীয় স্পিকার, আজকে আমরা
তারা আজকে বলছে যে গণতন্ত্রের মাধ্যমে আমরা আবার হচ্ছে দেশের উন্নয়ন করবো। মানে স্পিকার তাহলে কি আমরা আবার সেই গণতন্ত্র চালু করে ভোটের মাধ্যমে সেই সমস্ত ইসলামী ট্যাগধারী জামায়াতকে আবার আমি বাংলাদেশের পতাকা তাদের গাড়িতে তুলে দেবো, তাদেরকে মন্ত্রিত্ব দেবো? মানে স্পিকার সেটি একটা প্রশ্ন থাকলো। মানে স্পিকার আজকে আসুন যে আমরা কেন মাননীয় মন্ত্রী, আমরা পৃথিবীর বিভিন্ন শাসন ব্যবস্থায় দেখেছি তারা রাজতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র থেকে পরিবর্তিত হয়ে গণতন্ত্রে এসেছে। আপনি এমন একটি দেশ দেখিয়ে যান যেখানে গণতন্ত্র থেকে পরিবর্তিত হয়ে অন্য কোনো শাসন ব্যবস্থা দেখিয়ে গেছে, এমন একটি দেশ সুস্পষ্টভাবে দেখিয়ে যাবেন। স্পিকার অসম্ভব। মানুষ স্পিকার এটা নিয়ে আমরা যখন কথা বলছি, যখন আমরা মাহাতির মোহাম্মদের কথাটি বলতে যাচ্ছি মানুষ স্পিকার, তখন মানুষ স্পিকার তখন সে যখন সেই দেশটি শুরু করেছিল, অর্থাৎ মানুষ স্পিকার 1997 সালে মালয়েশিয়ার যে অবস্থাটি ছিল মানুষ স্পিকার, আমাদের যুদ্ধ পরবর্তী সময়ে আমাদের দেশের অবস্থা তার থেকে অনেক ভালো ছিল মানুষ স্পিকার। মানুষ স্পিকার আজকে কেন আজকে আমি আওয়ামী লীগকে বলবো, মুক্তিযুদ্ধের প্রথম চেতনা হচ্ছে গণতন্ত্র ও ভিন্ন মতকে সম্মান করা। আপনার সীমিত গণতন্ত্র দিয়ে কি করে ভিন্ন মতকে এবং সর্বজনগণের মতকে সম্মান করবেন, একটু দয়া করে বলে যান। মানে স্পিকার উনি হয়তো আজকে বিতর্কের মধ্যে নেই মানে স্পিকার, কারণ আমার প্রধানমন্ত্রী আগেই বলে গিয়েছে 2030 সালের পরবর্তীতে আমরা বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাবো। অর্থাৎ মানে স্পিকার আমরা উন্নয়নটি আগে যাচ্ছি, গণতন্ত্রটি পরে যাচ্ছি। মানে স্পিকার আমি উন্নয়নে যাবো মানে স্পিকার। মানে স্পিকার আরেকটি কথা, আজকে দেখেন যখন আজকে আমি গণতন্ত্রকে বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করেন, কারণ জনগণ ছাড়া তো উন্নয়ন সম্ভব নয়। জনগণ মানেই হচ্ছে গণতন্ত্র। মানে স্পিকার যখন 2014 সালে নির্বাচনটি জনগণ মেনে নেয় মাননীয় স্পিকার, তখন মানে স্পিকার সেখানে আমার জনগণ থাকছে না কথা মাননীয় স্পিকার। মানে স্পিকার আপনি বসুন। মানে স্পিকার আজকে শুনেন যে আজকে কেন আমি বিরোধী দলের প্রত্যেকটি নেতা উপনেতারা জেলে অর্ডার। মাননীয় বিরোধী দলের নেত্রী আপনি একটু অপেক্ষা করুন, আমরা আপনার বক্তব্য আবার ফিরে আসবো। মাননীয় মন্ত্রী আপনার বক্তব্য চালিয়ে যান। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার কেন আজকে আমরা আওয়ামী লীগকে মাহাতির মোহাম্মদের জায়গায় দিতে চাচ্ছি মাননীয় স্পিকার? আজকে লক্ষ্য করুন যে স্বাস্থ্য খাতের জায়গায় মাননীয় স্পিকার আজকে যখন বাংলাদেশে 24টি সরকারি হাসপাতাল খোলা হয় শুধু স্বাস্থ্যের উন্নয়নের জন্য, যখন আজকে 13,000 কমিউনিটি ক্লিনিক যেগুলো বন্ধ করে দিয়েছিল বিএনপি জোট সরকার, সেগুলো এসে আওয়ামী লীগ সরকার আবার চালু করেছে মাননীয় স্পিকার। তার মানে কি মাননীয় স্পিকার প্রত্যন্ত অঞ্চলে আমরা আজকে সেই স্বাস্থ্য সেবাটি পৌঁছে দিয়েছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে দেখেন যে অবকাঠামোগত উন্নয়ন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে আমাদের স্বপ্নের পদ্মা সেতু হচ্ছে মাননীয় স্পিকার, সেখানে যদি আজকে অন্য একটি সরকার আসতো এই পদ্মা সেতু হতো না মাননীয় স্পিকার। তার মানে স্পিকার আজকে দেখুন যে আজকে আমাদের ঢাকা রাজধানীতে কত উন্নয়ন হচ্ছে মাননীয় স্পিকার। আজকে যদি আমরা একটু লক্ষ্য করি আমাদের পাশে অবস্থিত মাননীয় স্পিকার মগবাজার মৌচাক ফ্লাইওভার, মেয়র হানিফ ফ্লাইওভার, বনানী উড়াল সেতু মাননীয় স্পিকার, এগুলো আজকে উন্নয়ন হচ্ছে। আজকে আমরা মেট্রো রেলের স্বপ্ন দেখছি মাননীয় স্পিকার, সেগুলো চুক্তি সই হয়ে গেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে আমরা বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ হচ্ছে মাননীয় স্পিকার। আজকে যেখানে আমরা 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি মাননীয় স্পিকার বিগত সরকারের আমল থেকে মাননীয় স্পিকার, 2021 সাল পর্যন্ত আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে মাননীয় স্পিকার 24,000 মেগাওয়াট মাননীয় স্পিকার। তার মধ্যে মাননীয় স্পিকার রাশিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়ে আমরা পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চালু করছি 2,000 মেগাওয়াটের মাননীয় স্পিকার। বর্তমানে যে বিদ্যুৎটি আছে মাননীয় স্পিকার সেটি দিয়ে আমরা 62% মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারছি মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার এই আওয়ামী লীগ সরকারই পারে ভবিষ্যতের মাহাতির মোহাম্মদ হতে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে যদি আমরা অর্থনীতির কথাটি বলি মাননীয় স্পিকার, মূল্যস্ফীতি আজকে আমরা মাননীয় স্পিকার 11% থেকে 7.5% নামিয়ে এনেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে দাঁড়ান যখন আমাদের 2014-15-তে মাথাপিছু আয় ছিল মাননীয় স্পিকার 1316 মার্কিন ডলার মাননীয় স্পিকার, সেখানে 15-16 অর্থ বছরে সেটি দাঁড়িয়েছে মাননীয় স্পিকার 1640 মার্কিন ডলার মাননীয় স্পিকার। 10 সেকেন্ড জি। সেখানে মাননীয় স্পিকার আজকে যখন আমরা সেই বেশি উন্নয়ন কম গণতন্ত্রের দিকে যাবো মাননীয় স্পিকার, এবং 2030 পরবর্তী সময়ে আমরা বহুদলীয় গণতন্ত্রে ফিরে আসবো মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার এই প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত হয় এই দাবি রাখছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সবাইকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। আবারও বলে গেলেন বেশি উন্নয়ন কম গণতন্ত্র, 2030 সালের পরে বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছেন। আমরা শুনলাম তার বক্তব্য। তিনি 2014 সালের নির্বাচন জনগণ মেনে নিয়েছে বলে দাবি করেছেন। পদ্মা সেতু, দারিদ্র্য সীমা কমিয়ে নিয়ে আসা, নানা রকম স্বাস্থ্য প্রকল্প, আজকে ফ্লাইওভার, সব কিছু মিলিয়ে তিনি এই সরকারের নানা সাকসেসের কথা বলতে গিয়ে বলেছেন গুলশান হামলায় মাত্র 12-13 মিনিটের মধ্যে জঙ্গিদেরকে দমন করা সম্ভব হয়েছে। একই সাথে আমরা আজকে বিরোধী জোটকে, বিরোধী দলকে সবাইকে আমরা সভা সমাবেশ সব কিছু আমরা করতে দিচ্ছি। সুতরাং এই যে গণতন্ত্র চলছে, এই গণতন্ত্রের মধ্যে দিয়েই কিন্তু আমরা টেকসই উন্নয়ন করতে পারবো এবং 2030 সালের মধ্যে অথবা 30 সালের পরে আমরা একেবারে বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাবো। আমরা শুনবো আমাদের আজকের আয়োজনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আগত তাদের দলের বক্তা, যিনি মাননীয় বিরোধী দলীয় উপনেতা হিসেবে আজকে এখানে বক্তব্য প্রদান করবেন, ফারজানা আক্তারের কাছ থেকে তার বক্তব্য। সদা হাস্যোজ্জ্বল মহামান্য রাষ্ট্রপতির একটি উক্তি দিয়ে শুরু করছি। গত 9 জানুয়ারি তিনি বলেছিলেন, গণতন্ত্র ও উন্নয়ন একে অন্যের পরিপূরক, সকল জনগণের সক্রিয় অংশগ্রহণ উন্নয়ন কর্মকাণ্ডকে ফলপ্রসূ ও বেগবান করে। মহামান্য রাষ্ট্রপতির সুষ্ঠু গণতন্ত্রের উক্তিকে সম্মান জানিয়ে আজ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত সীমিত গণতন্ত্রের প্রস্তাবটির চরম বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী
মাহাথির মোহাম্মদের মডেলের এগিয়ে যাওয়ার কথা বলেছেন। মান স্পিকার 28 মে বৃহস্পতিবার নয়া দিগন্তে এসেছে মাহাথির মোহাম্মদের বিরোধী নেতা ছিল যার নাম ছিল আনোয়ার ইব্রাহিম। মাহাথিরের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি তিনি যখন গণতন্ত্রের কথা বলেন, মাহাথির মোহাম্মদ তাকে যৌন নির্যাতনের হয়রানি করার সাথে সাথে মামলায় কারাগারে পাঠিয়ে দেয়। মান স্পিকার এতে কি তারা মানবাধিকার লঙ্ঘন করছে না? আজকে সরকারি দল সেই মানবাধিকার লঙ্ঘন করে, সেই মানবাধিকার ক্ষুণ্ণ করে মানুষের সেই মডেলে এগিয়ে যাওয়ার কথা বলছেন। আর মান স্পিকার মাননীয় মন্ত্রী পদ্মা সেতুর কথা বলেছেন। মান স্পিকার আজকে যদি আমাদের দেশে সুষ্ঠু গণতন্ত্র থাকতো তাহলে এই পদ্মা সেতু আজ থেকে আমরা 10 বছর আগেই করে ফেলতে পারতাম। মান স্পিকার গণতন্ত্র মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করে বলেই বিশ্বব্যাপী এর তো জয়গান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে প্রত্যেককেই গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার উপদেশ দিয়ে গেছেন। এর অনেক পরে যুক্তরাষ্ট্রের প্রয়াত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞায়ন করেছে। কিন্তু মান স্পিকার অত্যন্ত দুঃখের বিষয়, অনেক দেশের শাসক গোষ্ঠী গদি রক্ষার জন্য গণতন্ত্রের মূলনীতি থেকে সরে বিভিন্ন ছলচাতুরি গ্রহণ করছেন। কোথাও গণতন্ত্রের লেবাসে পরিবারতন্ত্র, কোথাও বা গণমানুষকে ধোঁকা দেওয়ার জন্য সংশোধিত গণতন্ত্র চালু করা হয়। মান স্পিকার আজকের ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এমনি একটি প্রহসন মাত্র, কারণ এটি গণতান্ত্রিক দেশে ঘোষণা দিয়ে গণতন্ত্রকে সীমিত করার নজির এই প্রথম। যেই জাতি আজকে 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে যুদ্ধপরাধীদেরকে জামাতকে আজকে যখন মন্ত্রী বানায়, তাদেরকে কি আবার মন্ত্রী বানাবেন নাকি এই জাতিকে গণতন্ত্রে উদ্বুদ্ধ করবেন? তাদের যে রেশনাল পলিটিক্যাল ডিসিশন নেওয়ার সক্ষমতা বৃদ্ধি করবেন। মানুষের জনগণের অধিকার কথা বলছি, মানবাধিকারের কথা বলছি। আমরা সীমিত গণতন্ত্রের পথে এগোতে চাই না, আমরা জনগণের জন্য সুষ্ঠু ও অবাধ গণতন্ত্রের দিকে এগোতে চাই। মানুষের আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের যে সংজ্ঞাটি করেছিলেন সেটি ছিল ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। কিন্তু মানুষ আজকে সরকার দলের কথা শুনে মনে হচ্ছে সংজ্ঞাটি দাঁড়াবে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট সেকশন অফ পিপল, বাই দ্য সেকশন অফ পিপল অ্যান্ড ফর দ্য সেকশন অফ পিপল। বিরোধী রাজনৈতিক শক্তিকে নিষ্ক্রিয় করে, গণমাধ্যমের কণ্ঠ রোধ করে, সুশীল সমাজকে এড়িয়ে চলে সরকার যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তা যে ভুল এবং জাতির জন্য ক্ষতিকর তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি ভারতকে ট্রানজিট প্রদান, কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প এবং রামপাল প্রকল্পের মাধ্যমে। লক্ষ্য করুন বাংলাদেশ এটি ট্রাকে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার জন্য যেখানে টোল নেওয়া হচ্ছে 1400 টাকা, সেখানে সমগ্র বাংলাদেশ পার হওয়ার জন্য 1 মেট্রিক টন পণ্যের বিনিময়ে নেওয়া হচ্ছে মাত্র 192 টাকা। এটা কি টেকসই উন্নয়ন? মাত্র লক্ষ্য করুন বিদ্যুৎ খাতে। আমার প্রশ্নটি হচ্ছে আপনি কাকে দিয়ে মানবাধিকারটি করবেন? আপনি কাকে দিয়ে আইনের শাসনটি বুঝতে করবেন? আপনি কাকে দিয়ে জবাব বিধি করবেন? আওয়ামী লীগ এছাড়া কোন দল দিয়ে? আমি সুষ্ঠু গণতন্ত্র দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত করার কথা বলছি। মানবিকার লক্ষ্য করুন বিদ্যুৎ খাতের দিকে। সুন্দরবনকে হুমকির মুখে রেখে আজ সরকার বিদ্যুৎ উৎপাদনের কথা বলছেন, যেই কারণে আমাদের অ্যাডভোকেট সুলতানা কামাল মানবতার নেত্রী তিনি বলেছেন রামপাল বিদ্যুৎ স্থাপনের দিনকে কলঙ্কের দিন হিসেবে ঘোষণা করছে। মানবিকার রাশিয়া জাপান যখন পারমাণবিক বিদ্যুৎ বন্ধ করার ঘোষণা দিচ্ছে, সেখানে আমার দেশের সরকার সেই প্রযুক্তি ব্যবহার করে কোন টেকসই উন্নয়ন করতে যাচ্ছে? মানবিকার সরকার কুইক রেন্টালে বিদ্যুৎ উৎপাদন করে জনগণের কাঁধে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে, যে কারণে ডক্টর আকবর আলী খান বলেছেন সরকারের ভুল সিদ্ধান্ত হচ্ছে রেন্টাল এবং কুইক রেন্টাল। কারণ কুইক রেন্টাল প্ল্যান্টে যে জ্বালানি ব্যবহার করা হয় তা হলো হেভি ফুয়েল অয়েল, যার আরেক নাম গ্রিন হাউস গ্যাস উৎপাদনের কারখানা। স্পিকার উন্নয়ন আমরাও চাই, কিন্তু যে উন্নয়ন হয় পরিবেশের ভারসাম্য নষ্ট করে সেটা আর যাই হোক টেকসই উন্নয়ন হতে পারে না। টেকসই উন্নয়নের 8 নম্বর লক্ষ্যমাত্রাটি হচ্ছে ভালো চাকরি অর্থনীতি। আইএলও প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশে বেকার ও অর্ধবেকারের সংখ্যা 2,40,00,000। বিখ্যাত ব্রিটিশ সাময়িক ইকোনমিস্টের EIU প্রতিবেদন অনুসারে বাংলাদেশের 47% স্নাতক বেকার এবং দক্ষিণ এশিয়ায় শিক্ষিত বেকারের সংখ্যায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। মাতৃকা শিক্ষাবিদ আমিরুল আলম খান গত 12 আগস্ট 2015 দৈনিক প্রথম আলোতে টেকসই উন্নয়ন গণতন্ত্র সুশাসন প্রবন্ধে বলেছেন, গণতন্ত্র সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত না হলে আজকারভাবে স্বৈরতন্ত্র দুঃশাসন লুটপাটতন্ত্র। মাতৃকা আজকে কি সরকার সেই স্বৈরতন্ত্র লুটপাটতন্ত্র টেকসই উন্নয়ন করতে যাচ্ছেন? মাসপিকার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন তার ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম কথা বলেছেন, অনেক সময় গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতার অভাবে অর্থনৈতিক নিরাপত্তা তথা উন্নয়ন বিঘ্ন ঘটে। মাসপিকার গণতন্ত্র ছাড়া উন্নয়ন যেখানে বাধাগ্রস্ত, সেখানে সরকার গণতন্ত্রকে সীমিত করে টেকসই উন্নয়ন কী করে নিশ্চিত করবে? আমাদের বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট রয়েছে তার ভিতরে যদি সীমিত গণতন্ত্রের বীজ বপন করা হয় তাহলে জঙ্গি হামলা, গুপ্ত হামলা আরও বেড়ে যাবে, গুম অপহরণ আরও বেড়ে যাবে, বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হবে আরও অসংখ্য মানুষ। এছাড়া যে কোনো নির্বাচনকে কেন্দ্র করে এমন সহিংস পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশের সময় রুয়ান্ডা, হাইতি, কম্বোডিয়া ও সিয়েরা লিওনের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে, জড়িয়ে পড়তে পারে সোমালিয়া, নাইজেরিয়া, ইরাক ও লিবিয়ার মতো ভয়াবহ গৃহযুদ্ধে, অথবা হতে পারে আধিপত্যবাদীদের আগ্রাসনের শিকার। তাই স্পিকার আজ দেশের স্বার্থে, জাতির স্বার্থে, 16 কোটি মানুষের স্বার্থে এই প্রস্তাবটি যেন কোনোভাবেই গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বিরোধী দলীয় উপনেতাকে নানা উদাহরণ দিয়ে গেল। রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা বলতে গিয়ে আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট সুলতানা কামালের কথা তারা বলেছেন কুইক রেন্টাল এবং রেন্টাল বিদ্যুৎ আমাদেরকে কি ক্ষয়ক্ষতি করছে সেটি বলেছেন, নির্বিচারে হত্যার কথা বলেছেন এবং কয়েকটি রাষ্ট্রের উদাহরণ দিয়ে বলছে বাংলাদেশ কি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। না,
মাননীয় বিরোধী দলনেতা বাংলাদেশ সেই ব্যর্থ রাষ্ট্রে অবশ্যই পরিণত হবে না। কারণ আজকের এই সংসদে আপনারা আছেন, আপনারা যেভাবে কাজ করছেন নিশ্চয়ই ভবিষ্যতে আপনারা সংসদে গেলে বাংলাদেশ কোনোদিনই এই ধরনের একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। আমরা ফিরে আসছি আবারও সরকারি দলের দিকে। আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মাহফুজ আল আমিনকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে যেখানে জঙ্গিবাদের যারা দোসর, যারা পেট্রোল বোমার আঘাতে মানুষ মেরেছে, যারা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, তাদের মুখে যখন গণতন্ত্রের সুষ্ঠু প্রয়োগটির কথা বলা হয় মাননীয় স্পিকার, তখন সত্যি হাস্যকর মনে হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে লক্ষ্য করুন, তারা নিরাপত্তাজনিত সমস্যা এবং জঙ্গিবাদের কথা বলেছেন। মাননীয় স্পিকার, তাদের মুখে কি করে এমন কথা মানায় যারা কিনা জঙ্গিবাদের দোসর, যারা কিনা পেট্রোল বোমার আঘাতে আমাদের জনগণকে দগ্ধ করেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তাদের জায়গা থেকে গণতন্ত্রায়নের কথাটি বলা হয়েছে, সুষ্ঠু গণতন্ত্রের চর্চার কথাটি বলা হয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, এই সুষ্ঠু চর্চাটি করবে কে? আজকে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে সেই বিএনপি দিয়ে করা যাবে কিনা, তাদের জায়গা থেকে সেই কোনো সম্ভাবনা বা সেই ধরনের কোনো প্রক্রিয়া তারা বলে যাননি। মাননীয় স্পিকার, তারা তাদের পক্ষ থেকে শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা বলে গিয়েছেন। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের তাত্ত্বিকতার তথ্য থেকে বাস্তবতার সত্যটিকে মেনে নিতে হবে। মাননীয় স্পিকার, সেই বাস্তব সত্যটিকে আজকে আমরা আমাদের আওয়ামী লীগের জায়গা থেকে দেখিয়ে গিয়েছি কিভাবে আমরা সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নটি করছি। মাননীয় স্পিকার, যার মাধ্যমে আমরা দুইবার সরকার নির্বাচিত হয়েছে এবং 2014 সালের নির্বাচনটি জনগণ মেনে নিয়েছে এবং সেই জায়গা থেকে আমরা উন্নয়নটি পর্যায়ক্রমে চালিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তারা তাদের তুরস্কের উদাহরণ দিয়ে গিয়েছিলেন। মাননীয় স্পিকার, তারা হয়তো জানেন না 1997 সালের পর থেকে যতবার এরদোগান নির্বাচিত হয়েছেন এবং তিনি যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি 60% পর্যন্ত বৃদ্ধি করেছেন, টেকসই উন্নয়নটি এনেছেন, তখনই কিন্তু জনগণ তার জন্য প্রাণ দেওয়ার জন্য রাস্তায় নেমেছে। মাননীয় স্পিকার, তারা কিন্তু সেই জায়গাটি বলেননি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তারা জঙ্গিবাদ সম্পর্কে বলেছেন। মাননীয় স্পিকার, জঙ্গিবাদ একটি বিশ্ব সংকট। মাননীয় স্পিকার, যেখানে আমেরিকা ফ্রান্সের মতো দেশে পর্যন্ত জঙ্গিবাদের থেকে রেহাই পাচ্ছে না, সেখানে তারা কি করে মনে করেন যে সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে তারা জঙ্গিবাদটি সম্পূর্ণরূপে নির্মূল করতে পারবে? বিশিষ্ট অর্থনীতিবিদ ডাক্তার আকবর আলী খান যেখানে বলেছেন সুশাসন না থাকলে দেশের প্রবৃদ্ধি দরিদ্র মানুষের কোনো কাজে আসবে না, সেইখানে প্রবৃদ্ধি দিয়ে টেকসই উন্নয়ন আপনি কি করে নিশ্চিত করবেন? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, একটি দেশের টেকসই উন্নয়নের ক্ষেত্রে বৈদেশিক সম্পর্ক একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যে এই সরকার ছিটমহল বিনিময়ের ক্ষেত্রে এবং সৌদি বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বিরোধিতার শান্তিপূর্ণ অবসানটি করেছে। মাননীয় স্পিকার, এ পর্যন্ত ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক সুদৃঢ় করেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আর্থিক যে খাত, অর্থনৈতিক যেটি টেকসই উন্নয়ন আনবে, সেই জায়গা থেকে মাননীয় স্পিকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ 3.88 বিলিয়ন যেখানে ছিল 2005 থেকে 6 সালে, সেখানে 2012 থেকে 13 সালে সেটি এসে 18 বিলিয়ন। মাননীয় স্পিকার, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যেখানে বলেছেন এই মুহূর্তে দেশের দুটি চ্যালেঞ্জ, একটি হচ্ছে টেকসই অংশগ্রহণমূলক গণতন্ত্র। এখন আপনারা সেই অংশগ্রহণমূলক গণতন্ত্র বাদ দিয়ে কিভাবে সীমিত গণতন্ত্র দিয়ে টেকসই উন্নয়ন করবেন সেটি বলুন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে আমাদের উন্নয়নের জন্য যে টেকসই উন্নয়নের প্রয়োজন, সেটির জন্য আমাদের বহুদলীয় যে সরকার ব্যবস্থা সেটি আসলে কার্যকরী কিনা, সেই জায়গা থেকে আমাদের তাত্ত্বিকতা থেকে বের হয়ে বাস্তবতাটা কি বলছে সেটা মেনে নিতে হবে। মাননীয় স্পিকার, দেখুন, 5 বছর পর একটি সরকার যখন একটি 8তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিয়ে যায়, 4তলা হতে হতে আরেকটি সরকার চলে আসে, সেটি ভেঙে যখন নতুন প্রকল্প দিয়ে আবার 8তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দেয়, সেই 4তলা আবার গড়ে ওঠে না। মাননীয় স্পিকার, তখন 8তলা বিল্ডিংটি কখনোই দাঁড়াতে পারে না। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে আমরা বিশেষ করি যে এই সকল ক্ষেত্রে আসলে আমাদের যদি টেকসই উন্নয়নটি প্রয়োজন হয়, যেটি আজকের বিতর্কের মূল বিষয়, সেটির জন্য অবশ্যই আমাদের যে মডেলটি দেওয়া আছে মাহাথির মোহাম্মদ এবং লুইকানের যে গণতান্ত্রিক মডেল, সেটির মাধ্যমে আমাদের আগাতে হবে। মাননীয় স্পিকার, যার মধ্যে ইতিমধ্যেই আমাদের সরকার, আমাদের আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে 8 থেকে 9 বছরের এই চলমান প্রক্রিয়াতে সেটি প্রমাণ করে দিয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার যে তথ্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে বলেছি সেটির কত পরিমাণ ছিল এবং বর্তমানে সেটি 10,000 মেগাওয়াটে এসেছে। দারিদ্র্যের হার 41.51 থেকে 26.20% নেমে এসেছে। মাননীয় স্পিকার, এই যে চলমান যে একদলীয় সরকার ব্যবস্থার যে ধারা, সেটির মাধ্যমে গণতন্ত্রের সুষ্ঠু প্রক্রিয়াটি আমরা সম্পন্ন করতে পারবো এবং সেই মাধ্যমে আসলে প্রকৃত টেকসই উন্নয়নটি হবে। মাননীয় স্পিকার, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা যেন তাত্ত্বিকতা থেকে বের হয়ে আসেন, বাস্তব জগতে ফিরে আসেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য সরকারি দলের, এবং তিনি আহ্বান জানিয়েছেন বিরোধী দলকে যাতে বাস্তবতাকে মেনে নিয়ে আজকে তাদের প্রস্তাবে সাড়া দিয়ে আজকের এই সংসদে এই বিলটি যেটি উত্থাপন করা হয়েছে সেটি যাতে পাশ করে দেয়। আমরা শুনবো আমাদের আজকের আয়োজনের মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য তাসমিয়া ভূঁইয়ার কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, অমর্ত্য সেনের মতে জনগণ যেখানে উদার গণতন্ত্রে বিশ্বাসী, সরকার সেখানে উদার গণতন্ত্রকে সীমিত করে জনগণের জন্য কোন টেকসই উন্নয়ন নিশ্চিত করবে? মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী আর সংসদে আজকে সিঙ্গাপুর মালয়েশিয়ার উদাহরণ দেখিয়ে গেছেন। অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ উন্নয়ন, সুশাসন ও রাজনীতির মালয়েশিয়ার মডেল কি বাংলাদেশে খাটবে শীর্ষক প্রবন্ধে দেখিয়েছেন বাংলাদেশে মালয়েশিয়ার মডেল চলবে না। তিনি মালয়েশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি পরিবর্তন করা উল্লেখ করে দেখিয়েছেন সেখানে এখন সর্বস্তরে গণতন্ত্রের দাবি এখন বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মতে বাংলাদেশে মালয়েশিয়ার মডেল চালু করা তো দূরের কথা, খুদ মালয়েশিয়া
কিন্তু মালয়েশিয়ার ভবিষ্যৎ মডেল হয়ে পড়েছে প্রশ্নবিদ্ধ। মাননীয় স্পিকার, প্রয়াত নেতা লি কুয়ান সিঙ্গাপুরে উন্নয়ন করেছে এটা সত্য, কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা ছিল কঠোর আর দুর্নীতির ব্যাপারে ছিলেন আপোষহীন। লি কুয়ান সবসময় মেনে চলেছেন দুর্নীতি চাকা চালু রেখে কখনোই উন্নয়নের রথ এগিয়ে নেওয়া সম্ভব নয়। আমরা চাই যখন গণতন্ত্রের চর্চা হবে তখনই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। এই গণতান্ত্রিক চর্চাটি করবে কারা সেটি বলে দিয়েছে। জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সেটি সম্ভব হবে। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী আজকে স্বাস্থ্য কেন্দ্রের কথা বলে গিয়েছেন। মাননীয় স্পিকার, সরকারি দল আজ উন্নয়নের বলে আওড়াচ্ছে। আমরা শেষ প্রশ্ন নেই, আরেকটা প্রশ্ন নেই। জি, আপনি বলছেন জনগণের অংশগ্রহণ দ্বারা সেটি হবে। এখন জনগণ কাকে ভোট দেবে? বিএনপি কে ভোট দিয়ে আনবে নাকি জামাতকে ভোট দিয়ে আনবে? তারা পেট্রোল পুরে মানুষ। আমরা বিএনপি বা জামাতের কথা বলছি না। যারা দেশের উন্নয়ন করবে জনগণের ভোটের মাধ্যমে তারাই নির্বাচনে যাবে। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী আজকে স্বাস্থ্য কেন্দ্রের কথা বলে গেছেন। সরকারি দল আজকে উন্নয়নের বলে আওড়াচ্ছে। শুধুমাত্র ফ্লাইওভার, পদ্মা সেতু কিংবা সূর্যের হাসি চিহ্নিত স্বাস্থ্য কেন্দ্র তৈরি করলে টেকসই উন্নয়ন হয় না। স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায় যাচ্ছে না। মাননীয় স্পিকার, 2016 সালে দাঁড়িয়ে ভারত এবং চীন যখন মঙ্গল গ্রহে যে ধান চাষের কথা ভাবছে, সেখানে স্বাধীনতার 45 বছর পর 2-4টা ফ্লাইওভার, পদ্মা সেতুর কথা বলে আমরা কোন টেকসই উন্নয়ন নিশ্চিত করছি? মাননীয় স্পিকার, অর্থনীতিবিদ ডক্টর আকবর আলী খান বলেছেন বাংলাদেশের বিনিয়োগের সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, অন্যদিকে ভারত ও চীনে বৃদ্ধি পাচ্ছে। এর কারণ সরকারের প্রতি আছে দেশের জনগণ এবং বিনিয়োগকারীদের আস্থা নেই। এ থেকে সুস্পষ্টই বোঝা যায় গণতন্ত্রায়নের অভাবে দেশে বিনিয়োগকারী আজ বিনিয়োগ করতে ভয় পাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা কতটুকু শান্তিতে আছি? ন্যায় বিচার আজ প্রশ্নবিদ্ধ। গুপ্ত হত্যা সহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার কে করবে? অর্থ পাচারের বিচার কে করবে? শেয়ার বেচারে 20 লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারী যে ক্ষতি হয়েছে তার বিচার কে করবে? রাষ্ট্র যেখানে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে, সেখানে টেকসই উন্নয়ন কি করে নিশ্চিত করবে? মাননীয় স্পিকার, 2-4 জন ইসলাম বিদ্বেষীকে খুন করে কিংবা 2-4 জন অমুসলিমকে খুন করে যেমন ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়, ঠিক তেমনি মানবতাকে বিপন্ন করে, মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে, বিরোধী দলকে জেলে পাঠিয়ে গণতন্ত্রকে সীমিত করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য মাননীয় স্পিকার, একথা জঙ্গিরাও যেমন বোঝে না, সরকারি দলও বোঝে না। সর্বোপরি বলতে চাই, গণতন্ত্রকে সীমিত করা সুদূর প্রসারী ফল মোটেই সুখকর নয়। এর প্রকৃষ্ট প্রমাণ বিগত কয়েক বছরের মধ্যে আরব বসন্তের হাওয়া, ইরাক, মিশর, তিউনিসিয়া, লিবিয়ায় শত চেষ্টা সত্ত্বেও শাসক গোষ্ঠী তাদের স্বপ্নের তক্তে তাউস রক্ষা করতে পারেনি। বর্তমানে সিরিয়া, ইয়েমেন ও নাইজেরিয়া সে ভয় বইতে শুরু করছে। গণতন্ত্রের উল্টো পথে যাত্রা করলে এমনটাই হওয়া স্বাভাবিক। এই প্রস্তাবটি যেন এই সংসদে কোনোভাবে গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা তিনজন 6 জন বক্তব্য শুনলাম এবং আমরা দেখেছি যে টেকসই উন্নয়নের স্বার্থে সীমিত গণতন্ত্র গ্রহণযোগ্য কিনা সেই বিষয়ে বক্তারা বক্তব্য রেখেছেন এবং শুনছেন। মানবাধিকার কর্মী, এক সময়কার অর্থাৎ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, শুনবো তার কথা। তবে তার পূর্বে আমরা আবার যুক্তি খণ্ডন শুনে নিই এবং যুক্তি খণ্ডন পর্বে আমি সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি আজকের এই প্রতিযোগিতার মাননীয় বিরোধী দলীয় নেতা জান্নাতুল ফেরদৌসকে তার 2 মিনিট বক্তব্য উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, গত 5 বছরে বাংলাদেশের অবস্থা ছিল এরকম, যেখানে গুম, খুন, হত্যা তো বেড়েই চলেছে। এমনকি এমন কোনো পরীক্ষা হয়নি যেখানে প্রশ্নপত্র ফাঁস হয়নি, এমন কোনো প্রকল্প হয়নি যেখানে ঘুষ নেওয়া হয়নি, এমন কোনো জোট সরকারের নেতা নেই যে মামলা খায়নি। মাননীয় স্পিকার, এই যদি হয় সীমিত গণতন্ত্রের নমুনা, তাহলে আমরা সেই সীমিত গণতন্ত্র চাই না। আমরা সীমিত গণতন্ত্রের পিছনে যে সময়টুকু ব্যয় করবো তার চেয়ে বরং সেই সময়টুকু গণতন্ত্র সঠিক, সম্পূর্ণ এবং সুষ্ঠু চর্চার পেছনে ব্যয় করে বাংলাদেশকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পৌঁছে দিব। মাননীয় স্পিকার, দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা এখনও করতে পারিনি। মাননীয় স্পিকার, তাই এখন সময় এসেছে আরেকটি ঐক্যের, আর সেই ঐক্যের ডাক দিবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এগিয়ে নিয়ে যাবেন ঐক্যের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে সুশাসন, জবাবদিহিতা, ন্যায় বিচার, সর্বোপরি মানবাধিকার। মাননীয় স্পিকার, আর এগুলি যখন সর্বস্তরে সমাজের প্রত্যেকটি কাজে প্রতিফলিত হবে, ঠিক তখনই মাননীয় স্পিকার আমরা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। মাননীয় স্পিকার, বাস্তবতার পথে এগিয়ে যাবে এখন গণতন্ত্রের দেশ বাংলাদেশ, যেখানে সুশাসন নিশ্চিত হবে, জবাবদিহিতা তৈরি হবে, প্রত্যেকটি গুম, খুম, অপহরণের বিচার হবে, জঙ্গলিবাদ সৃষ্টি হবে না, সোচ্চার হবে বাংলাদেশের জনগণ। মাননীয় স্পিকার, তারা আজকে বলে গেছে মানসম্মত শিক্ষার কথা। আমরা বলছি শিক্ষার হার ব্যাপক হারে বেড়েছে, কিন্তু মানসম্মত শিক্ষা বাড়েনি, যার কারণে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা আজকে যখন পরীক্ষা দিতে যাচ্ছে তাদের মান দাঁড়াচ্ছে 9ম ও 10ম শ্রেণী। মাননীয় স্পিকার, শিক্ষার হার এমন হারে বাড়ছে যার ফলে আজকে বেকার হয়ে পড়ছে শিক্ষার্থীরা, বলছে আমি বিএ পাস, এমএ পাস, চাকরি পাচ্ছি না, কিন্তু মানদণ্ডতে আমরা আজকে বহু পিছনে। তাই বিশ্বের দরবারে আমাদের দেশকে উন্নয়নের মাত্রায় পৌঁছে দিতে হলে সর্বপ্রথম মানসম্মত শিক্ষা করতে হবে, আর যার জন্য দরকার দুর্নীতিমুক্ত সুশাসন দিয়ে সমাজকে প্রতিষ্ঠিত করা। তাই নয় মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশকে একটি সুন্দর দেশ উপহার দিতে পারে ঐক্যমত্যের মাধ্যমে। তাই আমি বলবো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির নয়, বের করুন খুঁজে কারা অপরাধী। এক দল ক্ষমতায় এসে আরেক দলকে যদি এইভাবে ঠকাতে থাকি তাহলে মাননীয় স্পিকার দল তো চেঞ্জ হবেই, সাথে আমাদের জনগণ যারা আম জনতা আমরা উন্নয়নের মুখ এই জীবনে কেন পরবর্তী জীবনে দেখবো বলে আশা করা যায় না। তাই এই সংসদে এই প্রস্তাবটি যেন গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। জি, আমজনতার কথা বললো, আমজনতার কথা তো আসলে সবাই বলে,
সরকার বলে, বিরোধী দল বলে, যারা সংসদে রয়েছে তারা বলে, সবাই বলে। আমরা শুনি আজকের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীর কাছ থেকে সর্বশেষ ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করছেন মিরাজুল ইসলাম। টেকসই উন্নয়ন মানে স্পিকার মানবাধিকার লঙ্ঘন না, টেকসই উন্নয়ন মানে স্পিকার জবাবদিহি নিশ্চিত করা না স্পিকার। এতদিন তো ছিল স্পিকার, কোন সরকারের আমলে সেগুলো তো গণতান্ত্রিক ছিল, আজকে জবাবদিহি নিশ্চিত হয়েছে 100% স্পিকার। কোন সরকারের আমলে স্পিকার আজকে মানবতা নিশ্চিত হয়েছে 100% স্পিকার। সেই জায়গাটি নাই স্পিকার। গণতন্ত্র চর্চা আমরাও বিশ্বাস করি, কিন্তু বাস্তবতা হচ্ছে কে গণতন্ত্র চর্চা করবে, রাজনৈতিক দল না জনগণ স্পিকার। যে রাজনৈতিক দল নিজের দলীয় স্বার্থে হরতাল অবরোধ দিয়ে গাড়িতে জ্যান্ত মানুষ পুড়ে ফেলে স্পিকার, যে রাজনৈতিক দল স্পিকার নিজ দলীয় স্বার্থে গণতন্ত্র দ্বারা ভোটের অধিকারে তারা নির্বাচিত হয়েও সংসদ বর্জন করে পুরো 5 বছর স্পিকার, তাদেরকে দিয়ে স্পিকার আজকে এই গণতন্ত্রের চর্চাটি করবে স্পিকার। তারা কি বলতে পারবে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কয়টি দল স্পিকার আজকে সংসদে আসে স্পিকার? তাদেরকে স্পিকার আজকে আমি যদি এনে স্পিকার আমার লাভটি কোথায় স্পিকার? সেই জায়গা থেকে আমরা বলতে চাই স্পিকার, আজকে যখন তারা বাস্তবতা নিরিখে যায় না স্পিকার, কতগুলো ফুলঝুরি কথা বলায়, আর যখন আমরা দেখি প্রতি বিশ্বে এক এক জায়গায় এক এক ধরনের গণতন্ত্র, আদর্শ গণতন্ত্র বলতে কিছু নাই স্পিকার, যত পাঠ্যপুস্তকের জায়গা থেকে স্পিকার তারা এই জায়গাটি বুঝতে ব্যর্থ হয়েছে স্পিকার। আজকে তারা গুম খুনে হত্যা কথা বললেন। আজকে এই মাত্র বা আওয়ামী লীগ সরকার, যিনি কিনা 40 বছরের কোনো সরকার যেটি পারেনি, গণতান্ত্রিক সরকার, তারা বেড়েছে আজকে এই স্বাধীনতা যুদ্ধের যারা যুদ্ধাপরাধী স্পিকার, যারা 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনদের সম্ভবে পিছনে যারা রাজাকার ছিল স্পিকার, তাদেরকে বিচারে আনতে পারে জাতিকে কলঙ্ক মুক্ত করেছে। কোথায় বিচার নেই স্পিকার? আজকে তনু বিষয়ে আজকে স্পিকার যেই বিচার আধীন রয়েছে স্পিকার, আমরা কখনো বলতে পারিনি বিচারটি শেষ হয়নি, এটি বিচার প্রকৃতি রয়েছে। আমরা বিশ্বাস করি এই সরকারের মাধ্যমে সেই বিচারটি সম্পন্ন হবে। সুতরাং আজকে বাস্তবতা মিলে স্পিকার আজকে স্পিকার ফুলজুরি বক্তব্য দিয়ে নয়, আজকে বাস্তব জায়গাটা দেখে, পরিবেশ দেখে স্পিকার এবং আমাদের সক্ষমতা জায়গা দেখে আমাদের বিচার করতে হবে। 2030 সালের মধ্যে এই সরকার বিভিন্ন মাধ্যমে উন্নয়নটি করে আমাদেরকে গণতান্ত্রিক সুষ্ঠু চর্চার পরিবেশটি ফিরিয়ে আনবে, গণতান্ত্রিক চর্চার অধিকারটি সার্থমত করার চেষ্টাটি করবে স্পিকার। তখন আমরা স্পিকার যুদ্ধাপরাধীর বিচার দেবো না, ভোট দেবো না স্পিকার। সেই জায়গা থেকে আজকের প্রস্তাবটি গীত হবে। আপনাকে ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ। আজকের এই ছায়া সংসদের সরকার এবং বিরোধী দলে যারা বক্তারা বক্তব্য রেখেছে তাদেরকে আসলে সত্যি কোনটি সেটি আসলে জনগণই বুঝবে এবং তারাই বিচার করবে আসলে কি হওয়া দরকার, টেকসই উন্নয়নের জন্য সীমিত গণতন্ত্র নাকি না আসলে পূর্ণ গণতন্ত্র, কি হলে আমরা আমাদের দেশকে এগিয়ে যেতে পারবো। আমরা কি সিঙ্গাপুর, মালয়েশিয়া যে উদাহরণ দেওয়া হচ্ছে, আমরা কি সে অবস্থানে রয়েছি কিনা সেটি আমাদের ভাববার জায়গা তৈরি করছে। আমরা আমাদের বাংলাদেশে যে 5 জানুয়ারির নির্বাচন নিয়ে পূর্ববর্তী এবং পরবর্তী সময় দুটি পরস্পর বিরোধী রাজনৈতিক দলের প্রধান রাজনৈতিক দলের যে অবস্থান দেখেছি সেটি কিন্তু আমাদেরকে শঙ্কিত করে তোলে। আমরা শঙ্কার জায়গা থেকে কিন্তু আজকে যারা জনগণ রয়েছে তারা কিন্তু নানাভাবে আমরা চাই দেশের মধ্যে একটা ঐক্য হোক, শান্তি হোক, সকলে মিলে সুন্দরভাবে এই দেশকে, রাষ্ট্রকে আমরা পরিচালনা করতে পারি। এবং সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগ ছাড়া কোন সরকার রয়েছে এদেশের মানুষকে সুখ শান্তি দিতে পারবে। আর বিরোধী দল থেকে আজকে বলা হয়েছে এই গুম খুন, হত্যা, শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে আরম্ভ করে মৃত্যু, তনু হত্যাকাণ্ডের কোনো কিছুতে আমরা বিচার পাচ্ছি না। আমরা আজকে দেখেছি বিতার্কিকরা পরিবারতন্ত্রের কথা বলেছে, সেখানে পরিবারতন্ত্র দখল করে রেখেছে আজকের রাজনীতিকে। আজকে রাজনীতিকে কুড়ে কুড়ে খাচ্ছে ক্ষমতা থাকার জন্য, আবার ক্ষমতা যাওয়ার জন্য। ঠিক এমন এক প্রেক্ষাপটে আমাদের এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা এই জাতির কাছে বলতে চাই, জাতি আপনারা যারা আজকে এই বিতর্ক, এই প্রতিযোগিতা আপনারা দেখবেন, আপনারাই কিন্তু বিচার করবেন এর ন্যায় কোনটি, অন্যায় কোনটি। আমরা শুনেছি তাদের বক্তব্য, শুনবো আমাদের মাননীয় প্রধান অতিথি অ্যাডভোকেট সুলতানা কামালকে আজকের এই প্রতিযোগিতায় বক্তাদের বক্তব্যের আলোকে তার বক্তব্য প্রদান করার জন্য। অ্যাডভোকেট সুলতানা কামাল। আজকের যে বিষয় সেটা হচ্ছে টেকসই উন্নয়নের স্বার্থে সীমিত গণতন্ত্র গ্রহণযোগ্য। এই বিতর্ক কিন্তু আজকের নয় এবং বোধহয় খুব নিকট ভবিষ্যতে যে এই বিতর্কের অবসান ঘটে যাবে তেমনও না, কারণ দেশ চালানো খুব একটা কঠিন ব্যাপার। যারা দেশ পরিচালনা করেন তারা মনে করেন যে গণতন্ত্র কিংবা মানুষের কথা বলার অধিকার, গণতন্ত্রের মধ্যে যেগুলি পড়ে, তাদের যে মত প্রকাশের অধিকার, তাদের চলাফেরার অধিকার, তাদের কিছু কিছু অধিকার যেটা তাদের চিন্তার মধ্যে দিয়ে মনে হয় যে উন্নয়নকে ব্যাহত করতে পারে, সেটা তারা একটুখানি পাশে সরিয়ে রাখতে চান। এবং অন্যদিকে যারা এটার বিরোধিতা করেন তারা যে খুব সৎ এবং স্বচ্ছভাবে এটার বিরোধিতা করেন সেটাও হয়তো আমরা অভিজ্ঞতা করি না, কারণ দেখা যায় যে তখন তারা যে কথাগুলি এসেছে দলীয় স্বার্থ কিংবা পরিবারের স্বার্থে, সেই বিষয়গুলি নিয়ে অন্য ধরনের একটা পরিবেশ কিংবা আবহ তৈরি করার চেষ্টা করেন। তবে আমার যেই ব্যক্তিগত মতামত, আমাদের কিন্তু পথ হারাবার কোনো উপায় নাই, আমাদের দিকভ্রষ্ট হওয়ার কোনো উপায় নাই, কারণ আমরা আমাদের ইতিহাস দিয়ে পদে পদে পলে পলে নিজেদের যে দিক নির্দেশনা সেটা কিন্তু তৈরি করেছি। এখন সেটা হয়তো কখনো কখনো ক্ষমতায় থাকার কারণে, ক্ষমতার অপব্যবহার করে কেউ কেউ সেটা
বিভ্রান্তি পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু জনগণ আবার সেটা সবসময় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে, যেটার একটা উদাহরণ হলো 2008 সালের নির্বাচন। আজকে যদি আমাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আমরা গণতন্ত্র বেছে নিব না উন্নয়ন বেছে নিব, আমাদের কিন্তু অবশ্যই প্রশ্ন তুলতে হবে যে উন্নয়ন তাহলে আমরা চাইছি কেন? উন্নয়নের লক্ষ্যটা কি আমাদের? উন্নয়ন তো শুধুমাত্র রাস্তাঘাট, সেতু কিংবা কিছু কাঠামোর উন্নয়ন নয়। উন্নয়ন মানে হচ্ছে জনগণের নিরাপত্তা বোধ, জনগণের শান্তি, জনগণের কথা বলার অধিকার, জনগণের চলাফেরার অধিকার, জনগণের এমন একটা জায়গায় অবস্থান নেওয়া যেখানে জনগণ মনে করে যে আমি এই দেশের একজন সম্মানিত নাগরিক, যেই নাগরিকের জন্য রাষ্ট্রের সকল আইন কানুন সব কিছু সমান এবং আমি ন্যায় বিচারের দাবিদার, আমি নিরাপদ জীবন যাপন করতে পারি। সেটা যদি না হয় তাহলে উন্নয়ন কেন চাইব আমরা? শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের সুখ সুবিধার জন্যে, অল্প কিছু মানুষের স্বস্তির জন্যে, তাদের স্বাচ্ছন্দ্যের জন্যে, না সাধারণভাবে সবার জন্যে? এই বিষয়গুলি কিন্তু আমাদের চিন্তা করতে হবে। যারা রাজনীতি করেন অবশ্যই তাদের চিন্তা চেতনার মধ্যে সেই বিষয়গুলি থাকতে হবে। একটা কথা এখানে বলতেই হবে যে যারা নীতিগতভাবেই গণতন্ত্রকে সমর্থন করে না, সেরকম রাজনৈতিক দল দিয়ে কিন্তু গণতন্ত্র হবে না। শুধুমাত্র রাজনৈতিক দল বদল করেই গণতন্ত্র যে হবে সেটাও না। আর যদি গণতন্ত্র না হয় তখন কিন্তু উন্নয়নই সীমিত হয়ে যাবে। গণতন্ত্র যত সীমিত হবে উন্নয়নও ততই সীমিত হতে থাকবে, কারণ সেই উন্নয়ন কাকে ছোবে, কাকে স্পর্শ করবে? সেটা তো কিছু কিছু ক্ষেত্রে উন্নয়ন হবে, সর্বক্ষেত্রে সেই উন্নয়নের সুফলটা মানুষ নাও পেতে পারে। যে হ্যাঁ আমার প্রবৃদ্ধি অনেক বাড়তে পারে, আমার আয় অনেক বাড়তে পারে, কিন্তু সেই আয়ের বিতরণ কেমন হচ্ছে, সেই আয়ের সুফল মানুষের কাছে কিভাবে পৌঁছাচ্ছে, অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রগুলি আমাদের কি হচ্ছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং বিনিয়োগ যদি গণতান্ত্রিক চিন্তাভাবনা দিয়ে চালিত না হয়, নির্দেশিত না হয়, তাহলে কিন্তু উন্নয়ন সবার জন্যে সমান সুফল নিয়ে আসবে না। তখন উন্নয়ন অপূর্ণাঙ্গ থেকে যাবে, পূর্ণাঙ্গ উন্নয়ন হবে না। এবং নিশ্চয়ই আমরা গণতন্ত্র সীমিত করে আবার অপূর্ণাঙ্গ উন্নয়নও চাইব না, তাই না? সবচেয়ে বড় কথা যে দেশ পরিচালনার মূলে থাকতে হবে জনগণ। আজকে যদি প্রতিটি মানুষ মনে করে যে আমি ঘরের দরজাটাও যখন বন্ধ করছি ঘরের ভিতরেও আমি নিশ্চিত কিনা সেটা আমি জানি না, নিশ্চিত হতে পারি না, তাহলে তো সেই উন্নয়নের কোনো সুফল আমরা পেলাম না, সেই উন্নয়নের কোনো মাহাত্ম্য থাকলো না। জনগণের স্বপ্ন পূরণ করবে রাজনীতিকরা, শুধু শাসক দল না, বিরোধী দলেও যারা থাকেন, ক্ষমতার বাইরেও থাকলে তাদের কিন্তু দায় দায়িত্ব মোটেও কমে যায় না, বরং তারা জনগণের হয়ে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। কাজে আজকে আমরা দুই দলের যে বক্তব্য শুনলাম সেটা থেকে আমার যদি কোনো মতামত দিতে হয় আমি বলবো যে গণতন্ত্রের আসলে কোনো বিকল্প নাই। আর যদি গণতন্ত্র না হয় তখন কিন্তু উন্নয়নই সীমিত হয়ে যাবে। গণতন্ত্র যত সীমিত হবে উন্নয়নও ততই সীমিত হতে থাকবে, কারণ সেই উন্নয়ন কাকে ছোবে, কাকে স্পর্শ করবে? সেটা তো কিছু কিছু ক্ষেত্রে উন্নয়ন হবে, সর্বক্ষেত্রে সেই উন্নয়নের সুফলটা মানুষ নাও পেতে পারে। যদি উন্নয়ন করতে হয় তখন গণতন্ত্রের মধ্যে দিয়েই করতে হবে, গণতন্ত্রকেই বাহন হিসাবে ধরে করতে হবে। সেটা যদি না হয় তাহলে কিন্তু জনগণের কাছে সেই সুফল পৌঁছানো যায় না। তবে সরকারি দলকে আশ্বস্ত করতে পারি যে হ্যাঁ অবশ্যই আমরা আমাদের অধিকারগুলি কিছু সময়ের জন্য স্থগিত রাখার ব্যাপারে সম্মতি দিতে পারি, যদি আপনারা আমাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করতে পারেন যেটা আসলেই সবার সুফলের জন্য হচ্ছে, কারণ গণতন্ত্র হচ্ছে প্রত্যেকের সুফলের জন্য কাজ করা। অসংখ্য ধন্যবাদ সবাই। ধন্যবাদ আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট সুলতানা কামালকে। তিনি যেটি বলেছেন গণতন্ত্রের যে বিকল্প সে বিকল্প কিন্তু নেই, গণতন্ত্রের মধ্য দিয়েই কিন্তু আমাদের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে, সে প্রত্যাশা করেছেন। এবং তিনি চাচ্ছেন আজকে যে তরুণরা এখানে রয়েছেন সেই তরুণদের মধ্যে দিয়েই কিন্তু বাংলাদেশের জাগরণ, সে জাগরণ সৃষ্টি হবে। আমরা দেখেছি বাংলাদেশে এ দল এবং বি দলের মধ্যে ক্ষমতার পালাবদল হয়,
কখনো এই দল থাকে, কখনো বি দল থাকে, কিন্তু জনগণ তাদেরকে নিশ্চিত যে শান্তি, সুখ, যে স্বাধীনতার যে লাল সবুজের পতাকা নিয়ে এসেছিল সেটি কি তারা সবসময় ভোগ করতে পারছে? সে জায়গায় কিন্তু এখন আমাদের অ্যাড্রেস করবার জায়গা, এবং সে দায়িত্ব আজকের প্রধানমন্ত্রী বলেছেন সেটি শুধুমাত্র সরকারের নয়, আজকে যারা বিরোধী জোটে থাকে তাদেরও কিন্তু ক্ষমতার বাইরে থাকলে কিন্তু অনেক দায়িত্ব থাকে। সুতরাং আমরা মনে করি যে দেশের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে, সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা ফলাফলের দিকে যাচ্ছি। আজকের এই ছায়া সংসদ, যে সংসদে আমাদের সাথে প্রধানমন্ত্রী ছিলেন অ্যাডভোকেট সুলতানা কামাল, এবং যে বিষয়টি ছিল টেকসই উন্নয়নের স্বার্থে সীমিত গণতন্ত্র গ্রহণযোগ্য, এটি সরকার প্রস্তাব উত্থাপন করেছে সরকারি দল থেকে ছায়া সংসদে। আমরা দুটি বিশ্ববিদ্যালয়কে অংশগ্রহণ করতে দেখেছি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সরকারি দলের পক্ষে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিরোধী দলের পক্ষে তারা এখানে বক্তব্য উপস্থাপন করেছে। আমরা হানা ভোটের মধ্যে দিয়ে সম্মানিত বিচারকদের রায় আপনাদের পড়ে শোনাব। আমি হানা ভোট গ্রহণ করছি। টেকসই উন্নয়নের স্বার্থে সীমিত গণতন্ত্র গ্রহণযোগ্য। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হা বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। আমরা হ্যাঁ এবং না ভোটের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি এই ছায়া সংসদে এই প্রস্তাবটি, যে প্রস্তাবটি নিয়ে আমরা খানিক আগে আলোচনা করলাম, টেকসই উন্নয়নের স্বার্থে সীমিত গণতন্ত্র গ্রহণযোগ্য কিনা, সরকার বলছে গ্রহণযোগ্য, এবং বিরোধী দল আজকে যারা ছিল ছায়া সংসদ তারা বলছে গ্রহণযোগ্য নয়। এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়নি। আমরা দেখতে পেয়েছি যেহেতু সর্বাধিক ভোটে এবং আমরা কণ্ঠ ভোটে বিচারকদের রায় দেখতে পেয়েছি, এই প্রতিযোগিতায় না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে। সে কারণের জন্য আমরা প্রতিযোগিতার বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদেরকে। এই প্রতিযোগিতায় তারা জয় অর্জন করার জন্য অত্যন্ত কম নম্বরের ব্যবধানে ঢাকার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক চর্চাকে যারা এগিয়ে নিয়ে যায়, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিতার্কিকরাও তাদের চমৎকার বক্তব্যের জন্য আজকে এখানে আমাদের পক্ষ থেকে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিতার্কিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী ছায়া সংসদ, আগামী অনুষ্ঠান, আগামী মক পার্লামেন্ট দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো আমাদের এই সংসদ এখানে শেষ করছি।